গায়ের অনেক জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে, তবুও চাচা আমাকে অনেক মারতে আছে। আমার কথা বলার শক্তি নেই, চাচা আমাকে তবুও মারছে। আরো কিছুক্ষণ মেরে চাচা চলে গেল। আমি মেঝেতে শুয়ে আছি, শরীর থেকে এখনো রক্ত পড়ছে। কোনো রকম হামাগুড়ি দিয়ে নিজের রুমে গেলাম। আজ যেন শরীরটা একটু বেশি ছেড়ে দিয়েছে, কারণ প্রতিদিনই এরকম মার আমার সহ্য করা লাগে, কিন্তু আজকেরটা একটু বেশি হয়ে গেছে। আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে নেই, আমি রিমন। আর আমি এতিম, কারণ আমার বাবা মা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন আমার চাচা আমার সাথে বেইমানি করে আমার বাবার সব সম্পত্তি নিজের নামে করে নেই। কারণ সে সময় আমার বয়স ছিল কম, তেমন কোনো কিছুই বুঝতাম না। বুদ্ধি করে চাচা আমার বাবার সম্পত্তিগুলো নিয়ে নিছে, আর আমাকে এই বাড়িতে চাকরের মতো করে রাখছে। বাড়ির সব কাজ আমাকে দিয়েই করায়। কিন্তু দিন শেষে আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও আমার গায়ে হাত তোলে। বাড়িতে চাচা চাচি আর তাদের মেয়ে নীলা থাকে। আজ আমি এই নীলার জন্য মার খেলাম। আজ নীলার জন্মদিন ছিল, তাই বাড়িতে অনেক বড় আয়োজন করা হয়েছে। নীলার সব বন্ধুরা এসেছে, আর সেসব বন্ধুদের মাঝে একটা ছেলে ছিল যা নীলাকে তার রুমে নিয়ে যায় আর তাকে দর্শন করার চেষ্টা করে। তার সাথে জবরদস্তি করছিল, কারণ নীলা যাওয়ার সময় আমার সামনে দিয়ে যাচ্ছিল। আমি তখনও বোবার মতো দাঁড়িয়েছিলাম নীলার কাণ্ড দেখে। কিছুক্ষণ যেতে না যেতেই নীলার রুম থেকে শব্দ শুনতে পেলাম যে নীলা বলছে, প্লিজ আমার সাথে এমনটা করো না। তাই আমি নীলার রুমে গিয়ে দেখি ছেলেটা নীলাকে একা পেয়ে নীলার সর্বনাশ করার চেষ্টা করছে। আমি ছেলেটাকে আটকাতে গেলে ছেলেটা আমাকে বলে, আরে ব্রো, এমন করছো কেন? আসো দুইজনে মিলে ওকে বুক করি। ছেলেটার কথা শুনে আমার মাথা খারাপ হয়ে গেল, কারণ নীলা আমাকে যতই অপমান করুক না কেন, সম্পর্কে ও আমার চাচাতো বোন। তাই আমি ওর সম্মানে হাত দিতে পারি না। তাই ছেলেটির সাথে আমার ঝগড়া হই। আমি ছেলেটার মাথায় লাঠি দিয়ে একটা বাড়ি মারি। ছেলেটার মাথা দিয়ে রক্ত পড়ছে। এতক্ষণে রুমের ভিতরে শব্দ শুনে সবাই এখানে এসে পড়ছে। সবাই এসে দেখে আমরা দুইজন ছেলে আর নীলা পায় অতুলঙ্গ। তখনই চাচা বলে উঠছে, এখানে নীলার এরকম অবস্থা কেন? আমার আগেই ছেলেটা বলল। ছেলেটা যা বলল তা শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ ছেলেটা বলল, আঙ্কেল, আপনাদের বাড়ির এই ছোট লোকটা নীলাকে একা পেয়ে নীলার সর্বনাশ করার চেষ্টা করছিল, আর আমি দেখে ফেলি। আর ওকে আটকানোর জন্য ওর কাছে যেতেই ও আমার মাথায় বাড়ি মারে। চাচা ছেলেটার কথা শুনে আমাকে সেই লাঠিটা দিয়ে মার শুরু করে। আমার কোনো কথা শুনেনি। যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে হয়তো আমার সাথে এমনটা করতে পারতো না। আজকে এতিম বলে আমার সাথে এইগুলা করতেছে। যাক, ব্যাপার না, আল্লাহ আছে। আল্লাহ একদিন আমার ভালো সময় নিয়ে আসবো, যেদিন আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারবো যে আমার কোনো দোষ ছিল না। তো বর্তমানে ফিরি। আমি রুমে এসে শুয়ে আছি। ব্যথায় গাটা যেন পুড়ে যাচ্ছে। অনেক জ্বরও হয়েছে। অনেক কষ্টে রাতটা গেল। সকালে আমার শরীরে অনেক ব্যথা অনুভব করছি। দেখি নীলা একটা লাঠি দিয়ে মারতেছে। কাল রাতেও মার খাবার পর এমনিতেই শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, তারপর এখনো নীলা মারতেছে। আমার মুখ দিয়ে জয় কোনো কিছুই বের হচ্ছে না, যেন আমি কথা বলার শক্তিটা হারিয়ে ফেলছি। চাচা চাচি এসে দেখে নীলা আমাকে মারতেছে। অনেকক্ষণ মারার পর নীলা মার থামিয়ে আমার ব্যাগগুলো বাইরে ফেলে দিচ্ছে। তারপর আমাকে চলে যেতে বলে। নীলা বলল, চলে যা আমাদের বাড়ি থেকে। তোর মতো ছোট লোক লম্পট এই বাড়িতে থাকতে পারে না। চলে যা এখান থেকে, তোর মুখ আর দেখতে চাই না। চাচা বলল, চলে যা। তারপর আমি অনেক কষ্টে উঠে আলমারি থেকে বাবা মায়ের ছবিটা আর আমার সার্টিফিকেট নিয়ে বের হয়ে এলাম। আপনারা হয়তো ভাবতেছেন, এই এতিম ছেলেটি সার্টিফিকেট কই থেকে পাইল? পড়ালেখার কি সুযোগ পাইছিলাম? হ্যাঁ, আমি সুযোগ পাইছি, কিন্তু লুকিয়ে করতে হয়েছে। অনেক কষ্টে লেখাপড়া শেষ করছি আমি। অনেক কষ্ট হয়েছিল আমার, তবুও আমি থেমে যাইনি। তারপর যাওয়ার সময় নীলাকে বললাম, এতদিন এত অবহেলার পরও আমি এই বাড়িতে রয়ে গেছি। আমি যদি লম্পট হতাম এতদিনই তো অনেকবার সুযোগ নিতে পারতাম, কিন্তু আমি নেইনি। কারণ তোকে আমি সবসময় নিজের বোন ভেবেছি। ওইসব কথা তোকে নিয়ে কখনো আমার মাথায় একবারও ভুলেও আসেনি। আর বিশ্বাস করো, তোমার সাথে ছেলেটা ওইসব করার চেষ্টা করছিল। যাই হোক, আমি চলে যাচ্ছি। তারপর বাসা থেকে বের হলাম। পকেটে যা টাকা ছিল তা দিয়ে একটা বাসে টিকিট কাটলাম। গায়ের চাদরটা গড়িয়ে নিলাম, যাতে আমার গায়ের আঘাতগুলো কেউ দেখতে না পারে। রাত 4টায় বাস থামলো। কোথায় এসেছি তা নিজেও জানি না।
এটা বুঝতে পারছি চাচাদের বাড়ি থেকে অনেকটাই দূরে চলে এসেছি। বাস থেকে নেমে হাঁটা শুরু করছি। কোথায় যাব নিজেও জানি না, কিন্তু আমার গন্তব্য বহু দূর। কিছু দূর হাঁটতেই যেন মাথাটা কেমন ভন ভন করে ঘুরছে। হঠাৎ করেই আমি রাস্তার মাঝে পড়ে গেলাম। জ্ঞান নেই আমার, অজ্ঞান হয়ে গেছে। যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি একটা বড় বাড়িতে আছি। আমার পাশে দুইটা ছেলে, তবে অনেক বয়স্ক। আমার জ্ঞান ফিরতে দেখে তারা বলল, সাহেব, ছেলেটির জ্ঞান ফিরছে। আমি চুপ করে আছি। কিছুক্ষণ পর একজন বয়স্ক লোক আসলো। লোকটার পিছনে আরো 5 জন মানুষ রয়েছে। লোকটা এসে আমাকে জিজ্ঞাসা করলো, তা বাবা তুমি কেমন আছো? আমি বললাম, জি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি, কিন্তু আমি এখানে আসলাম কি করে? তখন একটা মেয়ে দরজা দিয়ে আস্তে আস্তে বলল, কাল বাবা একটা মিটিং শেষ করে আসার সময় আপনাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পাই, আর আপনাকে সোজা আমাদের বাড়িতে নিয়ে আসে। লোকটা বলল, ও হচ্ছে আমার মেয়ে ঝুমু। কাল যখন ডাক্তার তোমাকে দেখে বলছিল তোমায় যেন খেয়াল রাখে, তাই ঝুমু কাল সারা রাত তোমার খেয়াল রেখেছে। আমি বললাম, সরি, কাল রাত থেকে আমার জন্য আপনারা অনেক কষ্টই করছেন, রাত পর্যন্ত জাগছেন বুধই। ঝুমু বলল, না না, সরি বলতে হবে না। তখন লোকটা বলল, বাবা তোমার শরীরে কাল রাতে অনেক মারের দাগ দেখলাম। এমন ভাবে তোমাকে কে মারছে বাবা? এমন ভাবে একটা মানুষকে কেউ মারতে পারে? আমি মাথা নিচু করে রয়েছি। লোকটা সবাইকে বলল, সবাই চলে যাও। সবাই চলে গেল। লোকটার ঝুমু ছাড়া এখানে কেউ নেই। বুধই লোকটা আমার মনের কথা বুঝতে পারছে, তাই সবাইকে রুম থেকে বের করে দিল। লোকটা বলল, বাবা তুমি এখন বলতে পারো এখানে কেউ নেই, আমি আর ঝুমু ছাড়া। তখন আমি বললাম, স্যার। লোকটা আমাকে আর বলতে না দিয়ে আমাকে থামিয়ে দিল আর বলল, আমাকে আর কখনো স্যার বলে ডাকবা না, আমাকে আঙ্কেল বলে ডাকবা। আমি বললাম, ঠিক আছে। তখন আঙ্কেল বলল, তাহলে বলো তোমাকে এমন ভাবে কে মারছে? আমি বললাম, আমার চাচা আর চাচি আর চাচাতো বোন। ঝুমু বলল, মানে? তারপর আমি ঝুমু আর আঙ্কেলকে সবকিছু শুরু থেকে বললাম। আঙ্কেল বলল, মানুষ এমন নিষ্ঠুর হতে পারে? আমি মাথা নিচু করে আসি। তখনই ঝুমুর বাবার ফোনে একটা ফোন আসে, মানে আঙ্কেলের ফোনে একটা ফোন আসে। তখন আঙ্কেল আমাকে বলল, আমাকে এখন যেতে হবে ইয়াং ম্যান, রাতে ফিরে কথা হবে। তারপর ঝুমুকে উদ্দেশ্য করে বলল, ঝুমু তুই রিমনের খেয়াল রাখিস? ঝুমু বলল, ঝুমুর চোখ দিয়ে পানি পড়ছে। আঙ্কেল চলে গেল আর আমি ঝুমুকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা আপনি এখনো কাঁদছেন কেন? ঝুমু বলল, একটা মানুষের সাথে এমন করে মানুষ কেমনে করতে পারে? আমি বললাম, পারে কি, অনেকেই এমনটা করতেছে। যাদের বাবা মা নাই তারাই বুঝে, ছোটবেলায় বাবা মা ছাড়া বড় হওয়াটা ঠিক কতটা কষ্টের। আরো ঝুমুকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা আপনার তো বাবা মা দুইজনই আছে, তাহলে আপনি কি করে বুঝতে পারবেন আমাদের কষ্ট? এ কথাটা বলা মাত্রই ঝুমুর চোখ দিয়ে পানি পড়ছে। ঝুমু আমাকে উদ্দেশ্য করে বলল, আমার মা নাই, আমাকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। তখন আমি বললাম, সরি, আমি জানতাম না। ঝুমু বলল, ঠিক আছে। আমি বললাম, আচ্ছা আপনার আব্বু কোথায় গেল? ঝুমু বলল, হয়তো মিটিং এ গেছে। আমি বললাম, মানে? ঝুমু বলল, বাবা তো এখানকার মন্ত্রী, তাই সবসময় মিটিং নিয়েই থাকে। আমি বললাম, কি, আমি একজন মন্ত্রীর বাড়িতে আছি? ঝুমু বলল, এত অবাক হওয়ার কি আছে? তখন আমি বললাম, না মানে আমার মতো একজন সাধারণ ছেলে মন্ত্রীর বাসায় আছি, এটা তো অবাক হওয়ারই কথা। ঝুমু বলল, ও। আমি বললাম, আচ্ছা একটা কথা বলি, আমার না লজ্জা করছে বলতে? ঝুমু বলল, লজ্জা পেতে হবে না, বলুন। আমি বললাম, আপনাকে একটা কথা বলি, যদিও বলতে লজ্জা করছে। ঝুমু বলল, সংকোচ বোধ না করে বলতে পারেন। তখন আমি বললাম, আচ্ছা শুনেন না, আমার না অনেকটা খিদে পেয়েছে। ঝুমু বলল, সরি, আসলে এতক্ষণ আপনার সাথে কথা বলতে বলতে আপনার নাস্তার কথাই ভুলে গিয়েছি, আমি এখনই আপনার জন্য নাস্তা আনছি। এই বলে ঝুমু নাস্তা আনতে চলে গেল। একটু পরে আমার জন্য খাবার নিয়ে এলো। আমি বললাম, এত খাবার আমি খেতে পারবো? আমি বললাম, না, আপনিও কিছু খান। ঝুমু বলল, না, আপনি খান। তারপর আমি বললাম, আমি একা একা খাবো না। আমার জোড়াজুড়িতে ঝুমু রাজি হয়ে গেছে। তারপর দুইজনে একসাথে খাবার খেয়ে নিলাম। আমি বললাম, আচ্ছা আমার সাথে একটা ব্যাগও ছিল, সেটা কোথায়? ঝুমু বলল, কাল বাবা আপনার সাথে ব্যাগটা নিয়ে এসেছিল, সেটাই আপনার, আমি এখনই নিয়ে আসছি। তারপর আমার ব্যাগটা নিয়ে এলো। ঝুমু বলল, এটাই আপনার ব্যাগ তাই না?
আমি বললাম জি, এটাই আমার ব্যাগ। তারপর ঝুমু হাত থেকে ব্যাগটা নিয়ে একটা জামা আর একটা প্যান্ট বের করলাম। ঝুমু বলল, এই জামা প্যান্টগুলো তো খুব পুরনো। আমি বললাম, আসলে এর থেকে ভালো জামা কাপড় আমার নেই। ঝুমু বলল, সরি, আমি বুঝতে পারিনি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর জামা কাপড় বের করে রেখে গোসল করে আসলাম। এসে কাপড়গুলো পরেই শুয়ে পড়লাম, কারণ শরীরটা ভালো লাগছিল না। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আমার এখানে থাকাটা কি ঠিক হচ্ছে? তারা তো আমার জীবন বাঁচিয়েছে, তাই বলে আমি তাদের বোঝা হতে পারবো না। বিকালে চলে যাব আমি। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। দুপুরে ঝুমু ডাকে, ঘুম ভাঙলো। ঝুমু বলল, উঠুন, ফ্রেশ হয়ে নিন, বাবা আপনাকে লাঞ্চ করতে ডাকছে, ফ্রেশ হয়ে আসুন। আমি বললাম হুম। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম লাঞ্চ টেবিলে। আঙ্কেল বলল, হ্যাঁ ইয়াংম্যান, তো কেমন আছো? আমি বললাম, জি আঙ্কেল, আমি ভালো আছি। আঙ্কেল বলল, তা এখন কি করবে? আমি বললাম, এই তো পড়াশোনা যা করছি তা দিয়ে একটা চাকরি পেয়ে যাব বোধহয়। একটা চাকরি খুঁজতে হবে। বিকালে এখান থেকে চলে যাব আঙ্কেল। আমার জন্য আপনারা অনেক কষ্টই করছেন। আঙ্কেল বলল, না না, কোনো কষ্ট হয়নি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তুমি এখান থেকে কোথাও যাচ্ছ না। আমি বললাম, না গেলে কি করে হবে? আঙ্কেল বলল, আমতা না করে সোজা সাজা কথা বলো আমার সাথে। আমি বললাম, আসলে আঙ্কেল। আঙ্কেল বলল, কোনো কথা নয়, আমি সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমার ব্যবসার দিকে তেমন ভালো নজর দিতে পারি না, তাই তুমি আমার কোম্পানি দেখাশোনা করবে। আমি বললাম, তবুও আমার কি এখানে থাকাটা ঠিক হবে? আর এই বাড়িতে? আঙ্কেল বলল, কেন? তুমি আমাদের বাড়িতে থাকবে। আমি বললাম, কিন্তু? আঙ্কেল বলল, কোনো কিন্তু নয়, আমি যা বলছি তাই। আমি বললাম, আচ্ছা। তারপর খাবার খেয়ে রুমে চলে এলাম। কিছুক্ষণ পর ঝুমু আমার রুমে আসলো। ঝুমু বলল, রেডি হয়ে নেন, একটু বাহিরে যাব। আমি বললাম, কেন? ঝুমু বলল, রেডি হও। আমি বললাম, কেন? ঝুমু বলল, কারণ তুমি আমার সাথে যাচ্ছ। আমি বললাম, কেন যাব? ঝুমু বলল, আমি কোনো উত্তর দিতে পারবো না, যা বলছি তাই করেন। ঝুমু রেগে গেল অনেকটাই। আমি একটু ভয় পেলাম। আমি বললাম, আচ্ছা। ঝুমু বলল, তাড়াতাড়ি রেডি হয়ে আসেন, আমি নিচে আসি। আমি বললাম, আচ্ছা। তারপর ঝুমু চলে গেল, আমি রেডি হয়ে নিচে আসলাম। ঝুমু গিয়ে গাড়িতে বসলো। ঝুমু বলল, কি হলো, আসুন। আমিও গিয়ে গাড়িতে বসলাম। ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। আমি এত দামি গাড়িতে আর কখনো চড়িনি। আর ঝুমু ঠিক আমার সাথে চেপে বসছে। একটু নার্ভাস লাগছে। কিছুক্ষণ পরই গাড়িটা একটা শপিং মলে এসে থামলো। ঝুমু গাড়ি থেকে নামলো। ঝুমু বলল, নামুন। আমি বললাম, আচ্ছা, আমরা এখানে কেন এসেছি? ঝুমু বলল, আজ আমার বান্ধবীর জন্মদিন, ওর পার্টিতে যাব, তাই কিছু জামা কাপড় কিনবো, ওর জন্য গিফটও কিনবো। আমি বললাম, তাহলে আমাকে এখানে আনছেন কেন? ঝুমু বলল, এই আপনি এত কথা বলেন কেন? চুপচাপ আপনি আমার পিছন পিছন আসুন। আমি বললাম, তারপর ঝুমুর শপিং মলের ভিতরে গেল। আমি ওর পিছনে। কিছু জামা কাপড় কিনলো, তার বান্ধবীর জন্য গিফটও কিনলো। এবার ঝুমু ছেলেদের পোশাকের দোকানে ঢুকলো। আমি বললাম, আরে এখানে ঢুকছেন কেন? ঝুমু বলল, এই আপনি চুপ করুন তো, খালি খালি কথা বলে এখানে, চুপচাপ আমার পিছনে আসো। আমি মনে মনে বললাম, আল্লাহ, যে পোলা এ মাইয়ারে বিয়া করবো, ওর জীবনটা এমনিতে শেষ। ঝুমু বলল, এই আসো না কেন? ঝুমুর কথায় ঘুর কাটলো। আমি ঝুমুর কাছে গেলাম। ঝুমু দোকানদারকে বলল, ভাইয়া, এর মাপে একটা জামা প্যান্ট দেখান তো। আমি বললাম, আমার মাপের প্যান্ট কেন? ঝুমু বলল, পরে বলবো। তারপর দোকানদার আমার মাপের কিছু জামা প্যান্ট দেখালো। ঝুমু কয়েকটা সেট জামা প্যান্ট নিল। তারপর ঘড়ির দোকানে গিয়ে একটা সুন্দর ঘড়ি নিল। তারপর আবার গিয়ে গাড়িতে বসলো। ড্রাইভারকে কি যেন বলল। আমিও গিয়ে গাড়িতে বসলাম। কিছুক্ষণ পর গাড়িটা একটা হেয়ার কাটিং সেলুনে এসে থামলো। ঝুমু বলল, আসুন। আমি বললাম, আচ্ছা, এখানে আসলাম কেন? ঝুমু বলল, আপনার চুল কাটতে। আপনি দেখছেন একদম পাখির বাসার মতো করে রাখছেন, যান গিয়ে চুল কাটেন। তারপর একটা লোক এসে আমার চুলগুলো কেটে একটা স্টাইল দিয়ে দিল। ঝুমু বলল, এবার হয়েছে আমার মনের মতো। আমি বললাম, কি বললেন? ঝুমু বলল, কিছু না। আমি বললাম, তারপর আমি ঝুমুর সাথে চলে আসলাম। ঝুমুর বাবা বলল, তামা কোথায় গিয়েছিলি? ঝুমু বলল, বাবা, আজ আমার বান্ধবীর জন্মদিনের পার্টিতে যাব, তাই কিছু জামা কাপড় কিনতে গিয়েছি। আঙ্কেল বলল, ও। তারপর ঝুমু বলল, তারপর ঝুমু ছেলেদের যে পোশাকগুলো কিনছিল সেগুলো আমাকে দিয়ে বলল, এখন গিয়ে ফ্রেশ হ, আর এগুলো পরে তাড়াতাড়ি আয়। আমি বললাম, কেন? ঝুমু বলল, আমার বান্ধবীর জন্মদিনে যাব তাই। আমি বললাম, তুমি যাবে?
আমি পড়বো কেন? ঝুমু বলল, কারণ তুমি আমার সাথে যাবা। আমি বললাম, আমার যাওয়াটা কি প্রয়োজন আছে? আঙ্কেল বলল, হুঁ আছে রিমন, তুমি ওর সাথে গেলে আমি একটু নিশ্চিত থাকতে পারবো। আমি বললাম, আচ্ছা আঙ্কেল। ঝুমু বলল, শুনছেন, এখন যান রেডি হয়ে আসেন। আমি বললাম, আসতেছি। তারপর রুমে গিয়ে ফ্রেশ হলাম, গায়ে একটা টাওয়াল নিয়ে ওয়াশরুম থেকে বের হলাম। তখনই ঝুমু দরজা ঠেলে রুমে ঢুকলো। আমার গায়ে একটা টাওয়াল। ঝুমু রুমে ঢুকে আমি একটা জোরে চিৎকার দেই, আবার ওয়াশরুমে চলে গেলাম। অন্যদিকে ঝুমু যেন সরি বলতে বলতে শেষ, আর অবশেষে বলল, আমি বুঝতে পারিনি। আমি বললাম, আচ্ছা আপনি কিছু দেখছেন না তো? ঝুমু বলল, কিছু মনে হয় দেখছি। আমি বললাম, কি? কান্নার মতো কণ্ঠ হয়ে গেছে আমার। ঝুমু বলল, যা দেখার তা দেখে ফেলছি, এখন বলে আর লাভ কি? আর আপনি যদি বলেন আমি কি দেখছি, তাহলে আমি বলতে পারি আমি কি দেখছি। আমি বললাম, না না, আর বলতে হবে না, আমার সব কিছু তো শেষ হয়ে গেল রে। ঝুমু বলল, আরে কি শেষ হয়েছে? আমি তো আপনার টাওয়াল পরা অবস্থায় দেখছি। আমি বললাম, আর কিছু দেখেননি তো? ঝুমু বলল, যেটা ভাবছো সেটা না। আমি বললাম, আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন, তা রুমে আসছো কেন? ঝুমু বলল, যে জামা কাপড় দিয়েছি তার ভিতরে এক সেট জামা কাপড় বের করে আমাকে বলল, এই জামাগুলো তুমি পরবা, এটাই পরে আসবা। আমি বললাম, আচ্ছা বাবা ঠিক আছে, আপনি যান, আমি পরে আসতেছি। ঝুমু বলল, আমি থাকলে কি কোনো সমস্যা আছে? আমি বললাম, ওমা, ওই মাইয়া কই কি? এই আপনি যান তো প্লিজ, বেশিক্ষণ বেজা অবস্থায় থাকলে আমার ঠান্ডা লেগে যাবে। ঝুমু বলল, আচ্ছা ঠিক আছে, আপনি রেডি হয়ে নিচে আসেন। তারপর ঝুমু চলে গেল, আর আমি ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হয়ে নিচে এলাম। নিচে আসতে দেখি আঙ্কেল আর ঝুমু আমার দিকে তাকিয়ে আছে যেন অবাক দৃষ্টিতে। আমি বললাম, কি হলো, এমন করে কি দেখছেন? আঙ্কেল বলল, শুনো রিমন, তোমাকে না সত্যি আজকে রাজপুত্রের মতো লাগছে। আমি একটু লজ্জা পেলাম, তো গল্পের থেকে একটু বাহিরে আসি। তো আপনারা যারা যারা আমার গল্পগুলা শুনেন, তো কার কাছে কেমন লাগে বলতে পারি না। আপনার কাছে যার কাছে যেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই আপনার গল্পটা আমার কাছে ভালো লাগে না, বা আপনার গল্পটা আমার কাছে ভালো লাগে। অবশ্যই আপনার মূল্যবান মতামতটা আমার কমেন্ট বক্সে জানাইবেন, যাতে আমি বুঝতে পারি যে আমার গল্পটা কার কাছে কেমন লাগতেছে, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনারা যারা জানতে চান যে আমার বাসা কোথায়, আমার বাসা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, থানা হয়েছে বিজয়নগর, আর গ্রাম হয়েছে চম্পকনগর। তো পরিচয় পর্বটা এখানেই শেষ করলাম, আবারও গল্পেতে ফিরি। ঝুমু বলল, চলো, এতক্ষণ বকবক করতে করতে দেরি হয়ে গেছে। আমি বললাম, চলো। দুইজনে গিয়ে গাড়িতে বসতেই ঝুমু যেটা করলো সেটা আমি কখনো ভাবতে পারিনি। ঝুমু ওর ব্যাগ থেকে একটা কাজল বের করে আমার কপালে দিয়ে দিল। আমি বললাম, এটা কি হলো? ঝুমু বলল, যেমন করে সাজছ তাতে হাজারো মেয়ে তোমার পিছনে লাগবে, তাই কোনো মেয়ের জন্য তোমাকে নজর না লাগাই, তাই নজর কাটলাম। আমি চুপ হয়ে আছি আর মনে মনে ভাবছি, ছোটবেলায় মা কাজল দিয়ে দিত যাতে কারো নজর না লাগে। সেই কাজল এতটাই মারাত্মক ছিল যে যার প্রভাবে আজ পর্যন্ত আমি সিঙ্গেল। যদিও গল্পগুলো মিঙ্গেলের বলি, তো আবার গল্পেতে ফিরি। এখন যদি বড় হয়েও কাজল দিতে হয়, তাহলে ভবিষ্যতে কোনো মেয়ের নজর আমার উপরে আর পড়বে না, সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে। ঝুমুর সামনে কাজল মুছতে পারবো না।